হট যাও, সবাইকে গুলি করতে হবে এখানে। আর কোনো রাস্তা নেই, তুমি পিছনে সরে যাও। সাহেব, গুলি মারবেন না, আমি একে শান্ত করতে পারব। ফু, এখান থেকে সরে যান, নইলে 5 জন লোক হাসপাতালে চলে যাবে। হ্যাঁ জয়, এই ষাঁড় কাউকে ছাড়বে না। আমার ওপর ভরসা করুন, আমি সামলাতে পারব। সালে, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। যদি কাবু না করতে পারো তাহলে তোমার 5 বছরের জেল পাক্কা। তোমার রাজস্থানে অজমের থেকে 14 কিলোমিটার দূরে পুষ্কর, সেই শহর যেখানে বছরে একবার এমন এক মেলা বসে যে পুরো হিন্দুস্থান যেন এক জায়গায় গুটিয়ে চলে আসে। উট, ঘোড়া, ষাঁড়, মহিষ, হাজার হাজার পশু, লক্ষ লক্ষ মানুষ। আর সেই ধুলোমাখা মাঠে যেখানে তাঁবু এত বেশি যে আকাশ পর্যন্ত ঢেকে যায়, সেখানে প্রতি বছর কেনাবেচা, দরদাম, চালাকি, প্যাচ চলে। আর মাঝে মাঝে এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করতে পারে না। সেই বছর পুষ্কর মেলার তৃতীয় দিন, নভেম্বরের উজ্জ্বল রোদে মাঠের পশ্চিম প্রান্তে যেখানে বড় বড় ষাঁড়ের নিলাম হয়, সেখানে একটা ষাঁড় বাঁধা ছিল, যাকে দেখে লোকজন থমকে দাঁড়িয়ে যেত। কালো, বিশাল, শিং এত চড়া যে দুজন মানুষের মাঝের দূরত্ব মাপা যায়, আর চোখে সেই আগুন যা বলে দিত যে এই প্রাণী কারোর গোলাম নয়। লোকে বলে ষাঁড়ের রাগ হলে তার চোখে নাকি খুন নেমে আসে। এই ষাঁড়ের চোখে খুন নয়, যেন ঝড় উঠে এসেছিল। এই ষাঁড়ের নাম ছিল শ্যাম, আর শ্যাম আসলে শান্ত ছিল না। সকাল 11টায় যখন মেলায় ভিড় সবচেয়ে বেশি, শ্যাম তার দড়ি ছিঁড়ে ফেলল। সেই লোহার চেন যা তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল, এক ঝটকায় 3 ইঞ্চি মোটা চেন ছিঁড়ে গেল, আর শ্যাম ছুটল সোজা ভিড়ের মধ্যে। যে ভগদর মচল, পুষ্কর্তা গত 20 বছরে দেখেনি। মহিলারা চিৎকার করল, বাচ্চারা কাঁদতে লাগল, দোকান উল্টে গেল, তাঁবু ভেঙে পড়ল। আর শ্যাম তার অনিয়ন্ত্রিত শিং দিয়ে যাকে সামনে পেল তাকে তুলে ছুঁড়ে ফেলল। 5 জন মানুষ মাটিতে পড়ে গেল, রক্ত, হাড় ভাঙা, আর শ্যাম থামার নামই নিচ্ছিল না। পুলিশ এলো, 3টে জিপ, আর ইন্সপেক্টর অর্জুন শেখাওয়েত, যিনি জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু একটা অনিয়ন্ত্রিত ষাঁড় যে ভিড়ের মধ্যে তাণ্ডব চালাচ্ছে তা দেখেননি। তিনি পিস্তল বের করলেন আর চেঁচিয়ে উঠলেন, সরে যাও, গুলি করতে হবে। আর ঠিক সেই মুহূর্তে ভিড় থেকে একটা 23 বছরের ছেলে সামনে এগিয়ে এলো। তার নাম ছিল রাহুল। তার বয়স 23, কিন্তু মুখটা এমন লাগছিল যেন 30 বছরের রোদ একসঙ্গে তার গায়ে পুড়িয়ে দিয়েছে। হাত দুটো মজবুত, কিন্তু জামা কাপড় ছেঁড়া, পা খালি, চপ্পল হয়তো কখনো ছিল। আর চোখে সেই শান্তি যা তাদের মধ্যে থাকে যারা পশুদের মাঝে বড় হয়েছে এবং মানুষের চেয়ে পশুদের ভাষা বেশি বোঝে। রাহুল মেলায় মজুরি করত, তাঁবু খাটাতো, গোবর সাফ করত, পশুদের পানি খাওয়াতো। দিনে 150 টাকা। আর সেই 150 টাকাতেই সংসার চলত। মায়ের ওষুধ, ছোট বোনের খাতা, কলম, বই, সব। রাহুল রাজস্থানের যোধপুর জেলার এক ছোট গ্রাম কালাওয়াস থেকে এসেছিল, যেখানে বালুকাময় মাটি আছে, হাওয়া আছে, আর মানুষের চেয়ে পশু বেশি থাকে। উট, ষাঁড়, মহিষ, ছাগল। রাহুল ছোটবেলা থেকে পশুদের মাঝেই জীবন কাটিয়েছে, আর তার দাদু বৃদ্ধ হরিরাম গ্রামের সবচেয়ে নামকরা পশুপালক। তিনি বলতেন, বেটা, পশু কথা বলে, শুধু কান পাততে হয়। তার শ্বাস শোনো, তার চোখ পড়ো, তাহলে সে তোমাকে সব বলে দেবে, যা মানুষ বলে না। দাদু হরিরামের কাছে একটা ষাঁড় ছিল, শ্যাম। দাদু তাকে বাছুর থেকে লালন পালন করেছেন, নিজের হাতে দুধ খাইয়েছেন, কোলে শুইয়েছেন। আর শ্যাম বড় হয়ে এমন ষাঁড় হয়েছিল যে পুরো যোধপুরে নাম ছড়িয়ে পড়েছিল, হরিরামের শ্যাম, রাজস্থানের সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে শান্ত। কেউ ছুলে কিছু করত না, কারণ শ্যাম শুধু একজন মানুষের গলায় শুনত, হরিরামের। আর সেই গলায় এমন ভালোবাসা ছিল যা পশু মানুষের চেয়ে ভালো চিনতে পারে। কিন্তু 2 বছর আগে কালাবাসে জমিদার রাও সাহেব রণবীর সিং, গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, যার 200 বিঘা জমি আর 50টা পশু, তিনি দাদু হরিরামের 20 বিঘা জমির দিকে নজর দিলেন। হাইওয়ে হওয়ার কথা ছিল, জমির দাম কোটি কোটি। রাও সাহেব বললেন, বেচে দাও হরিরাম। দাদু বললেন, না, এটা আমার বাপদাদার ছেলের, আমি দেব না। আর রাও সাহেব যা করলেন, যা ক্ষমতাবানরা সব সময় করে, কাগজপত্র তৈরি করালেন, পটোয়ারি কিনলেন, আর দাদুর জমি রাও সাহেবের নামে চলে গেল। জমি চলে যাওয়ায় দাদু ভেঙে পড়লেন। 3 মাস পর দাদু হরিরাম আর বেঁচে রইলেন না। জমি গেল, দাদু গেলেন, আর শ্যামও। রাও সাহেব শ্যামকেও নিয়ে নিলেন। ষাঁড় আমার জমিতে দাঁড়িয়ে, জমি আমার, ষাঁড়ও আমার। আর শ্যামকে পাঠিয়ে দিলেন পুষ্কর মেলায়,
বেচে দাও, ভালো দাম পাবে। সেই ষাঁড় যে জীবনে শুধু দাদুর হাত চিনত, আজ অচেনা লোকেদের মাঝে দড়িতে বাঁধা, বিক্রি হওয়ার জন্য। আর শ্যামের চোখে সেই ঝড়, 2 বছর নিজের লোকেদের থেকে দূরে, মালিকের গন্ধ পর্যন্ত না পেয়ে শুধু লাথি আর লাঠি, আর আজ চেন ছেড়ে ফেলল। রাহুল ইন্সপেক্টরকে বলল, গুলি করবেন না, আমি শান্ত করতে পারব। ইন্সপেক্টর হাসলেন, ভিড়ও হাসল, কিন্তু আর কোনো উপায় ছিল না, কারণ গুলি করলে অ্যানিমাল রাইটসের লোকেরা, আর ষাঁড় ছেড়ে দিলে আরও লোক মরবে। ঠিক আছে, করো, কিন্তু কেউ মরলে দায়িত্ব তোমার। রাহুল তার চপ্পল খুলে ফেলল, যা ছিলই না। খালি পায়ে বালির উপর শ্যামের দিকে ধীরে ধীরে 20 কদম এগোল। আর শ্যাম শিং নামিয়ে তৈরি, যেন পরের মানুষ সামনে এলে তুলে ছুঁড়ে দেবে। রাহুল এমন একটা কাজ করল যা কেউ ভাবেনি। মুখ বন্ধ করে গলা থেকে একটা গভীর ধীর আওয়াজ বের করল, সেই সুর যা দাদু হরিরাম গুনগুন করে শ্যামকে আদর করতেন রাতে খুঁটির কাছে, ছোটবেলা থেকে। আর রাহুল দাদুর কাছ থেকে সেই সুর শিখেছিল, সেই ফ্রিকোয়েন্সি যা শ্যামের নিজস্ব, যা শুধু দাদু আর রাহুল জানত। শ্যাম থেমে গেল, শিং ওপরে উঠল, কান নড়ল, আর 2 বছর পর সেই আওয়াজ, মালিকের নয়, মালিকের রক্তের। রাহুল নাতি, একই সুর, একই গন্ধ। আর শ্যাম ঝড় থেকে বৃষ্টিতে, বৃষ্টি থেকে শান্তিতে 1 মিনিটের মধ্যে বসে পড়ল। পুরো মেলা দেখছিল যেন কোনো স্বপ্ন। সেই ষাঁড় যে 5 জনকে ছুঁড়ে ফেলেছিল, চেন ছিঁড়েছিল, ভগদড় লাগিয়েছিল, সে এখন একটা ছেঁড়া জামার ছেলের সামনে বসে আছে, যেন বাচ্চা মায়ের সামনে বসে। রাহুল শ্যামের কপালে হাত বুলিয়ে দিল, আর শ্যাম সেই কাজ করল যা 2 বছর কেউ দেখেনি। চোখ বন্ধ করল, আর মাথা রাহুলের কোলে রেখে দিল। 200 জন যারা ছুটছিল তারা এখন দাঁড়িয়ে দেখছে, কারো মুখ হাঁ, কারো চোখে জল। আর ইন্সপেক্টর অর্জুন শেখাওয়াত, যার হাতে পিস্তল ছিল, তিনি পিস্তল হোলস্টারে ঢুকিয়ে মাথা নাড়লেন। এই ছেলে পশু নয়, পশুর ভাষা বোঝে। কিন্তু রাহুলের নজর শ্যামের কোলে নয়, শ্যামের গলায় ছিল, সেই পুরনো চামড়ার বেল্ট যা দাদু হরিরাম নিজের হাতে বানিয়েছিলেন, মহিষের চামড়ার, মোটা আর শক্ত। রাহুল সেই বেল্ট ছুঁতে আঙুলে কিছু অনুভব হলো, যা সাধারণ চামড়ার টেক্সচার নয়, ভিতরে কিছু সেলাই করা, কাগজের মতো মোটা। রাহুলের বুক ধক করে উঠল, কারণ দাদু সবসময় বলতেন, ব্যাটা, জরুরি জিনিস সেখানে লুকিয়ে রাখো যেখানে কেউ দেখবে না, আর পশুর চেয়ে নিরাপদ তিজোরি আর নেই। রাহুল সেখানে বেল্ট খোলেনি, সেই মেলায় শত শত লোকের সামনে। এত বুদ্ধিমান ছিল যে বুঝতে পেরেছিল যদি কিছু বেরোয় তাহলে সবার সামনে ঠিক হবে না। আগে দেখি, তারপর ভাবি। সে শ্যামকে তুলে নিল, দড়ি ধরল, আর মেলার বাইরে নিয়ে গেল এক পুরনো তাঁবুতে, যেখানে মজুররা ঘুমাত। সবার পিছনে একা তাঁবু। দরজা বন্ধ করল, লণ্ঠন জ্বালালো, আর শ্যামের গলা থেকে বেল্ট খুলল ধীরে, সাবধানে। চাকু দিয়ে চামড়ার সেলাই খুলল, যা দাদু এত সূক্ষ্মভাবে করেছিলেন যে বাইরে থেকে বুঝাই যেত না ভিতরে কিছু আছে। চামড়া খুলতেই ভিতরে প্লাস্টিকে মোড়া একটা খাম, শুকনো, নিরাপদ। 2 বছর ষাঁড়ের গলায়, ধূপে, বৃষ্টিতে, কিন্তু ভিতরে একটা ভাঁজও নেই। খাম খুলল, ভিতরে 2টো জিনিস। প্রথমটা জমির কাগজপত্র, আসল 20 বিঘা, মালিক হরিরাম, তারপর উত্তরাধিকারী রাহুল। তহসিলদারের সিল, পটোয়ারির সই, 2018 সালের সেই অরিজিনাল, যা রাও সাহেব কখনো দেখেননি। কারণ রাও সাহেব যে কাগজ তৈরি করিয়েছিলেন তা 2022 সালের নকল। দ্বিতীয় জিনিসটা একটা চিঠি, দাদু হরিরামের, কাঁপা বুড়ো হাতের লেখা, কিন্তু প্রত্যেক শব্দে সেই যন্ত্রণা যা শুধু সেই মানুষ লিখতে পারে যার জানা আছে সময় খুব কম আর বলার অনেক কিছু বাকি। ব্যাটা রাহুল, যদি তুমি এটা পড়ছ তাহলে আমি আর নেই। রাও সাহেব আমার জমি কেড়ে নিয়েছে, নকল কাগজ তৈরি করিয়েছে, পটোয়ারি কিনেছে, কিন্তু আসল কাগজ আমি ষাঁড়ের গলায় সেলাই করে দিয়েছি। কারণ রাও সাহেব ঘর তল্লাশি করবে, আলমারি ভাঙবে, কিন্তু ষাঁড়ের গলার বেল্ট দেখবে না। আর একটা কথা বেটা, জমির নিচে বটগাছের ক্ষেতে দক্ষিণ কোণে 2 ফুট গভীরে আর একটা সত্য লুকানো আছে, যা রাও সাহেবকে ডুবিয়ে দেবে। রাহুল চিঠিটা 3 বার পড়ল, প্রতিবার দাদুর গলা কানে বাজল, সেই গলা যা শ্যামকে আদর করার সময় গুনগুন করত, আর আজ কাগজে কাঁপছে। কিন্তু শক্তিশালী বুড়ো সিংহ শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছেন।
পরের সকালে রাহুল শ্যামকে তাঁবুতে বেঁধে রাখল, খাবার পানি দিল। তারপর বাস ধরল পুষ্কর থেকে যোধপুর, যোধপুর থেকে কালাওয়াস, নিজের গ্রাম। সোজা চলে গেল বটগাছের খেতে, যা এখন রাও সাহেবের জমি। চারদিকে বেড়া, বোর্ড লাগানো, রণবীর সিং প্রাইভেট প্রপার্টি। কিন্তু রাহুলকে কোনো বোর্ড আটকাতে পারল না, কারণ জমি তার দাদুর, কাগজ তার পকেটে, আর দাদু যা লুকিয়ে রেখেছেন তা বের করতেই হবে। রাতের অপেক্ষা করল। অন্ধকার হলে রাহুল বেড়া টপকে খেতে ঢুকল। দক্ষিণ কোণ, বটগাছ, সেই গাছ যার নিচে দাদু বসতেন, শ্যাম পাশে, আর চিলিম টানতেন। রাহুল কোদাল নিল আর খোঁড়া শুরু করল। 2 ফুট নিচে আর একটা টিনের বাক্স, ছোট, আর ভিতরে সেই সত্য যা রাও সাহেব রণবীর সিংয়ের ঘুম হারাম করবে। বাক্সে একটা পেন ড্রাইভ আর একটা পুরনো খাতা। খাতায় দাদু গত 10 বছরের হিসাব লিখে রেখেছিলেন। রাও সাহেব রণবীর সিং, 2014 সালে রামলালের জমি 15 বিঘা, নকল কাগজে। 2016 সালে সুরাজের জমি 10 বিঘা, রাও সাহেব পটওয়ারির মাধ্যমে তৈরি করিয়েছেন। 2018 সালে গোবিন্দের জমি 25 বিঘা, আর গোবিন্দ যে বিরোধ করেছিল সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমন 10টা এন্ট্রি, 10টা জমি, 10টা পরিবার, যাদের জমি রাও সাহেব 10 বছরে ছিনিয়ে নিয়েছেন নকল কাগজে। যে বিরোধ করেছে, অ্যাক্সিডেন্ট। পেনড্রাইভ রাহুলের কাছে, ল্যাপটপ নেই, ফোনে স্লট নেই, কিন্তু গ্রামের এক ছেলে বাবলুর কাছে একটা পুরনো ল্যাপটপ ছিল। রাহুল রাতে বাবলুকে জাগাল, পেনড্রাইভ লাগালো, আর যা স্ক্রিনে এলো দুজনেরই শ্বাস আটকে গেল। ভিডিও। পেনড্রাইভে গ্রামের সিসিটিভি ফুটেজ নয়, দাদু নিজের ফোনে লুকিয়ে রেকর্ড করেছিলেন। রাও সাহেব আর পটোয়ারি বসে কাগজ তৈরি করছেন। রাও সাহেব বলছেন, হরিরামের জমি দেখো, নতুন নম্বর ঢোকাও আমার নামে, পুরনো সিল লাগাও, 2018 সালের, কেউ টের পাবে না। পটোয়ারি হাসতে হাসতে বলল, রাও সাহেব, 5 লাখ তো সবসময়ের মতো। আর রাও সাহেব বললেন, শোনো, হরিরাম বেশি বাড়াবাড়ি করলে গোবিন্দের মতো করে দেব, বুঝলে, গোবিন্দের মতো। সেই কৃষক যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল জমি দেয়নি বলে। অ্যাক্সিডেন্ট। রাহুলের হাত কাঁপছিল। ফোনের স্ক্রিনে ভিডিও, দাদুর গলা। এটা সত্যি, এটা প্রমাণ, আর এটা রাও সাহেবকে ডুবিয়ে দেবে। সেই রাতেই যখন রাহুল বাবলুর ঘর থেকে বেরোল, বাইরে অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে দেখছিল। রাও সাহেবের লোক মোহন, যে গ্রামে নজর রাখত। মোহন দেখল রাহুল রাতে রাও সাহেবের ক্ষেত থেকে এসেছে, হাতে কিছু, বাবলুর ঘরে আছে। মোহন ফোন তুলল, রাও সাহেব, হরিরামের নাতি ফিরে এসেছে, রাতে আপনার ক্ষেত থেকে কিছু নিয়ে এসেছে। রাও সাহেব রণবীর সিং যিনি ঘুমোচ্ছিলেন জেগে উঠলেন। আর 2 বছর আগের সেই ভয় যা হরিরাম চেপে রেখেছিলেন, আজ সেই ভয়ে জেগে উঠল। পরের সকালে রাও সাহেব 3 জন লোক পাঠালেন রাহুলের ঘরে, কিন্তু রাহুল ঘরে ছিল না, কারণ রাহুল রাতেই বেরিয়ে পড়েছিল পেনড্রাইভ আর খাতা নিয়ে বাস ধরে যোধপুর। যোধপুরে সে একজনের সঙ্গে দেখা করল, যার নাম রাহুল। 2 বছর আগে খবরের কাগজে পড়েছিল, যখন সেই সাংবাদিক রাজস্থানের এক বড় জমিদারের জমি কেলেঙ্কারি ফাঁস করেছিলেন, আর জমিদার জেলে গিয়েছিলেন। নাম ছিল বিকাশ রাঠোর। রাজস্থান আজ তাক ইউটিউব চ্যানেল, 22 লাখ সাবস্ক্রাইবার। আর তার বিশেষত্ব ছিল, যে গল্প যেটা কেউ ছুঁতে ভয় পায়, বিকাশ সেটাই সবার আগে তুলে ধরেন। রাহুল বিকাশকে সব দেখালো, কাগজ, পত্র, খাতা, পেনড্রাইভের ভিডিও, যেখানে রাও সাহেব আর পাটোয়ারি বসে নকল কাগজ তৈরি করছেন, আর রাও সাহেব বলছেন, হরিরাম, বেশি বাড়াবাড়ি করলে গোবিন্দের মতো করে দেব। বিকাশ ভিডিও 3 বার দেখলেন, চায়ের কাপ রাখলেন, সিগারেট নিভিয়ে বললেন, রাহুল, এটা বোমা, 10টা জমি, একটা খুন, সব একজন রাও সাহেবের। এটা রাজস্থানের সবচেয়ে বড় ল্যান্ড গ্র্যাব স্টোরি হবে। কিন্তু একটা কাজ করতে হবে, কোর্টে পিটিশনও ফাইল করতে হবে সঙ্গে, নইলে রাও সাহেব চাপা দেবে। বিকাশ তার উকিলকে ফোন করলেন, অ্যাডভোকেট রামলাল শর্মা, যিনি জমির মামলা লড়েন যোধপুর হাইকোর্টে। তিনি বললেন, ভিডিও আছে, খাতা আছে, আসল কাগজ আছে, 2018 এর অরিজিনাল বনাম 2022 নকল, কোর্টে একদিনও টিকবে না রাও সাহেবের কাগজ। আমি PIL ফাইল করছি, সঙ্গে CBI অভিযোগ, গোবিন্দের মৃত্যু সন্দেহজনক, পুনঃ তদন্ত চাইব। 2 দিন পর 2টো জিনিস একসঙ্গে ঘটল, যা রাও সাহেব রণবীর সিংয়ের দুনিয়া কাঁপিয়ে দিল। প্রথমটা, সকাল 6টায় বিকাশ রাঠোরের ভিডিও প্রকাশিত হল। রাজস্থানের সবচেয়ে বড় ল্যান্ড মাফিয়া রাও সাহেব রণবীর সিং,
10টা জমি 10টা পরিবার ধ্বংস, এক কৃষকের খুন। আর প্রমাণ একটা ষাঁড়ের গলায় পাওয়া গেছে। ভিডিওতে সব ছিল, পেনড্রাইভের রেকর্ডিং, খাতা, কাগজপত্র আর রাহুলের গল্প, কিভাবে একটা ষাঁড় 2 বছর গলায় সত্য ঝুলিয়ে রেখেছিল আর পুষ্কর মেলায় ফেটে পড়েছিল, কারণ নিজের লোকেদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সকাল 10টা পর্যন্ত 30 লাখ ভিউ, দুপুরের মধ্যে সব নিউজ চ্যানেল, আর সন্ধ্যায় রাও সাহেবের বাংলোর সামনে মিডিয়ার ভিড়। দ্বিতীয়টা, সকাল 10টায় যোধপুর হাইকোর্টে পিটিশন দায়ের হল। 10টা জমি, নকল কাগজ, গোবিন্দের সন্দেহজনক মৃত্যু, সিবিআই তদন্তের দাবি। জজ ভিডিও দেখলেন, কাগজ মিলিয়ে দেখলেন, 2018-র অরিজিনাল আর 2022-এর নকল। সেদিনই অর্ডার দিলেন, সিবিআই তদন্ত করবে, রাও সাহেবের পাসপোর্ট জব্দ, গোবিন্দের কেস পুনরায় খোলা। রাও সাহেব যা করলেন তা প্রত্যেক ক্ষমতাশালী অপরাধী করে। প্রেস কনফারেন্স ডাকলেন, বড় বড় উকিল দাঁড় করালেন আর বললেন, ষড়যন্ত্র, হরিরামের নাতি প্রতিশোধ নিচ্ছে, ভিডিও এডিট করা, কাগজ জাল, আমি এই গ্রামের সেবক 30 বছর ধরে। চোখে নকল অশ্রু পর্যন্ত এনেছিলেন, কিন্তু এবার না মিডিয়া বিশ্বাস করল, না কোর্ট। কারণ পেনড্রাইভে রাও সাহেবের নিজের গলা ছিল, নিজের মুখ ছিল। আর গোবিন্দের মতো করে দেব, এই শব্দ কোনো এডিটিংয়ে তৈরি হয় না। এই শব্দ সেই মানুষ বলে যখন তার বিশ্বাস থাকে কেউ শুনছে না, কিন্তু দাদু হরিরাম শুনছিলেন আর রেকর্ড করছিলেন। সিবিআই গ্রামে এলো। প্রথম কাজ গোবিন্দের 3 বছরের পুরনো কবর খোঁড়া, আর ফরেন্সিক রিপোর্ট যা এলো তা অ্যাক্সিডেন্টের মিথ্যে এক লাইনে ভেঙে দিল। স্কাল ফ্র্যাকচার, ব্লান্ট ফোর্স ট্রমা, রোড অ্যাক্সিডেন্টের সঙ্গে মিলছে না। মৃত্যুর কারণ হত্যা, গোবিন্দের মৃত্যু অ্যাক্সিডেন্ট নয়, খুন। সিবিআই গ্রামের সেই ড্রাইভারকে ধরল যে ট্রাক দিয়ে ধাক্কা দেখিয়েছিল। ড্রাইভার 3 ঘন্টার মধ্যে উগলে দিল। রাও সাহেব বলেছিলেন, গোবিন্দকে রাস্তায় আটকাও, ট্রাক দিয়ে মারো, অ্যাক্সিডেন্ট দেখাও, 2 লাখ টাকা পাবে। দ্বিতীয় কাজ, পটোয়ারিকে গ্রেফতার, যে 10টা জমির নকল কাগজ তৈরি করেছিল। পটোয়ারিও বলতে শুরু করল, যেন বাঁধ ভেঙে গেল। 10টা জমি, প্রতিবার 5 লাখ। রাও সাহেব বলতেন, কেউ টের পাবে না, আমি তৈরি করব, তুমি রেজিস্টার করাবে, জমি আমার নামে। কোর্ট, যোধপুর হাইকোর্ট। তখনই কোর্টে গডেস অফ জাস্টিসের মতো লাগছিল। রাও সাহেব রণবীর সিং কাঠগড়ায়। সেই মানুষ যিনি 30 বছর গ্রামের রাও সাহেব ছিলেন, আজ হাত করা পড়া। আর জজ যখন সাজা ঘোষণা করলেন, রাও সাহেব রণবীর সিং, 10টা কাউন্ট ল্যান্ড ফ্রড, 1টা কাউন্ট মার্ডার কনস্পিরেসি, গোবিন্দের হত্যা, প্রমাণ নষ্ট করা, যাবজ্জীবন কারাদণ্ড। কোর্টরুমে সেই 10 জন পরিবার বসেছিল যাদের জমি গিয়েছিল, যাদের জীবন ধ্বংস হয়েছিল। আর সেই 10 জনের মধ্যে এক বৃদ্ধা, গোবিন্দের স্ত্রী, যিনি 3 বছর অ্যাক্সিডেন্ট ভেবে বেঁচেছিলেন। আজ তার জানা গেল যে তার স্বামীকে জমির জন্য খুন করা হয়েছে। আর সেই বৃদ্ধা কোর্টরুমে এমন চিৎকার করলেন যা জজের কলম পর্যন্ত থামিয়ে দিল। আমার মানুষটাকে জমির জন্য মেরেছে, আর আমাকে বলেছে অ্যাক্সিডেন্ট। 3 বছর আমি দোয়া চেয়েছি ট্রাক ড্রাইভারের জন্য যে আমার স্বামীকে নিয়ে গেছে। আর আসল খুনি এই চেয়ারে বসে আমার বাড়িতে সমবেদনা জানাতে এসেছিল। জমি ফিরে পেল 10 জন, কোর্টের অর্ডারে প্রত্যেক পরিবারকে। আর সবার আগে হরিরামের 20 বিঘা রাহুলের নামে। আসল কাগজ যা ষাঁড়ের গলায় 2 বছর ভ্রমণ করেছে। মেলার রোদ, বৃষ্টি, অচেনা লোকেদের লাথি সব সহ্য করেছে, কিন্তু চামড়ার বেল্ট সত্যকে এমনভাবে বাঁচিয়ে রেখেছিল যেমন মা সন্তানকে বুকে জড়িয়ে বাঁচায়। শ্যাম ফিরে এলো কালাবাস গ্রামে, নিজের খুঁটিতে, নিজের জমিতে। আর রাহুল প্রথমবার তাকে খোলা ছেড়ে দিল, না দড়ি না চেন। আর শ্যাম যে 2 বছর দড়িতে বাধা ছিল, অচেনাদের লাথি খেয়েছে, আজ খোলা তার খেতে দৌড়ালো। এমন দৌড়ালো যেন 2 বছরের বন্দিত্বের রাগ আর আনন্দ দুটোই পায়ে ভরে গেছে। তারপর সোজা চলে গেল সেই জায়গায় যেখানে দাদু হরিরামের চারপাই থাকত। সেই জায়গা এখন খালি, চারপাই নেই, দাদু নেই। কিন্তু শ্যাম সেখানে দাঁড়িয়ে গেল, মাথা নিচু করল, আর সেই আওয়াজ বের করল যা ষাঁড় বের করে যখন মালিককে ডাকে। এখন আর বেশি বলছে না, গভীর, লম্বা, যন্ত্রণাময়। যেন বলছে, মালিক ফিরে এসো, আমি ফিরে এসেছি, তুমি কোথায়? কিন্তু মালিক ফিরলেন না, কখনো ফিরবেন না। জমি ফিরল, ষাঁড় ফিরল,
ন্যায়বিচার মিলল। কিন্তু দাদু হরিরাম, যার হাত শ্যামকে বাছুর থেকে লালন করেছে, যার কোলে শ্যাম ঘুমিয়েছে, যার হাম শুনে শ্যাম শান্ত হয়েছে, সেই হাত মাটির নিচে। আর শ্যাম প্রতি সন্ধ্যায় সেই জায়গায় দাঁড়ায়, মাথা নিচু করে ডাকে। উত্তর কখনো আসে না। কিন্তু শ্যাম ডাকা বন্ধ করে না, কারণ পশু মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত, মানুষের চেয়ে বেশি আশা রাখে। হয়তো কাল মালিক ফিরে আসবেন। 1 সপ্তাহ পর বিকাশ রাঠোর এলেন। শেষ ভিডিও। রাহুল খেতে দাঁড়িয়ে, নন্দরবাসজি, শ্যাম পাশে বটগাছের ছায়ায়। বিকাশ জিজ্ঞেস করলেন, রাহুল, দাদু কাগজপত্র ষাঁড়ের গলায় কেন লুকিয়েছিলেন? অন্য কোথাও রাখতে পারতেন, জমিতে, দেয়ালে, কারো কাছে। রাহুল শ্যামের কপালে হাত বুলিয়ে দিল, সেই কপাল যা পুষ্করে শিং নামিয়ে মানুষ ছুঁড়ে ফেলত, আর আজ রাহুলের হাতের তালুতে শান্ত। বলল, দাদু জানতেন রাও সাহেব ঘরতল্লাশি করবেন, দেয়াল ভাঙবেন, জমি খুঁড়বেন, লোক কিনবেন, সব জায়গায় পৌঁছবেন, কিন্তু এক জায়গায় পৌঁছতে পারবেন না, ষাঁড়ের গলায়। কারণ রাও সাহেবের কাছে ষাঁড় শুধু পশু, জিনিস, কেনে বেচো। কিন্তু দাদুর কাছে শ্যাম ছিল ছেলে, আর ছেলের গলায় বাবা তার সবচেয়ে দামি জিনিস রাখেন। দাদু ঠিক তাই করেছিলেন, সবচেয়ে দুর্বলকে সবচেয়ে শক্তিশালী তিজোরি বানিয়েছিলেন। আর শ্যাম 2 বছর গলায় সত্য ঝুলিয়ে রেখেছিল। লাথি খেয়েছে, না খেয়ে থেকেছে, অচেনাদের মাঝে, কিন্তু বেল্ট ছাড়েনি, কারণ মালিক বেঁধেছিলেন, আর মালিকের বাঁধা পশু কখনো খোলে না। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের ছুঁয়ে থাকে, লাইক করো, কমেন্টে লেখো শ্যাম আর দাদু হরিরামকে সালাম। যারা পশুদের শুধু জিনিস ভাবে, তাদের কাছে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রত্যেক গল্প একটা নতুন সত্য নিয়ে আসবে। ততক্ষণ মনে রেখো, দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী তিজোরি লোহার নয়, কোনো বিশ্বস্ত হৃদয়ের। আর পশুর হৃদয় মানুষের চেয়ে বড়, মানুষের চেয়ে গভীর, আর মানুষের চেয়ে বেশি সৎ।